স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা বিসিবি নির্বাচনে কথা বলতে এসেছি। সেখানে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা আজকে কিন্তু প্রকাশ করেছে। সেখানে বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, এটা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। মমিনুল, স্বাগতম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বিসিবি নির্বাচনটা কি একটু জমে যাচ্ছে আপনার মনে হয়? হ্যাঁ, নির্বাচন তো এখন আসলে মানে পুরোপুরি শুরু হয়নি, কিন্তু ওই আমেজটা কিন্তু লাস্ট 3-4 দিন ধরে বা 5 দিন ধরে পাওয়া যাচ্ছিল। বিশেষ করে যখন থেকে ওই কাউন্সিলরদের মেয়াদ মানে কাউন্সিলর তালিকা পাঠানোর মেয়াদটা বাড়ানো হলো, 22 তারিখ করলো, 18 তারিখ থেকে 22 তারিখ পরে আরেকটা টাইম মনে হয় বাড়ানো হয়েছিল। এখন তফসিলও চেঞ্জ করতে হয়েছে। 22 তারিখ ছিল খসড়া তালিকা প্রকাশ করার সময়, সেটা পুনর্তফসিল করে আবার 23 তারিখে করা হলো। তখন থেকে কিন্তু মানে অভিযোগ পাল্টা অভিযোগ চলে আসছিল এবং তখন থেকে একটা জমজমাট পরিস্থিতি ছিল। আমরা নর্মালি যেটা ধরা হয় যে জাতীয় নির্বাচনে দেখা যায় যে এক প্রতিপক্ষ আর এক প্রতিপক্ষকে নিয়ে একটা অভিযোগ করবে, পাল্টা অভিযোগ, নির্বাচন বয়কট বা এই ধরনের ব্যাপারগুলো আমরা দেখবো। এবারে বিসিবি নির্বাচনে অনেক দিন বাদে বিসিবি নির্বাচনে এমন একটা আমেজ তৈরি হয়েছে, ভালো লাগছে দেখে আমার কাছে মনে হয়। তবে আরেকটা বিষয়, দুইটা পক্ষ কিন্তু আমরা জানতে পেরেছি। একটা আমিনুল ইসলাম বুলবুল, তিনি দাঁড়াচ্ছেন, তার পক্ষে একটা মানে বড় একটা অংশ আছে। তার বিরুদ্ধে কিন্তু তামিম ইকবাল দাঁড়াচ্ছেন, তার পক্ষে কিন্তু আরেকটা আছে। তাদের আমরা কিন্তু দেখছিলাম যে ফেসবুকেও তারা স্ট্যাটাস দিচ্ছেন বিসিবি নির্বাচন নিয়ে, অনেক রানিং ক্রিকেটারও দিয়েছেন। আজকে আসিফ মাহমুদ কিন্তু কথা বলছেন, তিনি বলছেন ক্রিকেটারদের এই আচরণটা আসলে কিভাবে দেখছেন? বড় ব্যাপার হচ্ছে, আগে একটু আমিনুল ইসলাম বুলবুল ভাই এবং তামিম ইকবালকে নিয়ে একটু বলি। যেটা হচ্ছে যে এখানে কিন্তু দুইটা ব্যাপার আছে। এই যে নির্বাচনটা জমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে দুইটা বড় প্রতিপক্ষ তৈরি হয়েছে। আপনার যদি মনে থাকে যে আলী আসগর লবি, যিনি বিএনপির প্রার্থী ছিলেন এবং বিসিবির সাবেক সভাপতি, তিনি কিন্তু খুলনা একটা প্রোগ্রামে বলেছিলেন যে তামিম ইকবাল বিএনপির প্রার্থী হয়ে বা মানে মনোনীত প্রার্থী হয়ে বিসিবিতে নির্বাচন করতে চাচ্ছেন। তখন কিন্তু আমাদের একটু ডাউট ছিল, আসলে কি তামিম বিএনপির মনোনীত প্রার্থী হবেন নাকি আসলে সাবেক ক্রিকেটার হিসেবে তিনি আসলে ওই তার যে একটা ভাবমূর্তি আছে ওই ভাবমূর্তিটা নিয়ে নির্বাচনে লড়বেন না। আপনি আসলে যে নির্বাচন করতে গেলে তো আপনার আসলে সবকিছুই লাগবে। জিনিসটা হচ্ছে যে আপনি ধরেন শুধু নির্বাচন করতে গেলেন আর জিততে যাবেন, ব্যাপারটা তো এরকম না। আপনি যদি আগের নির্বাচনগুলো দেখেন, খালেদ মাসুদ পাইলট তিনি জিততে পারেননি, নাজমুল আবেদিন ফাহিম তাকে তখন খুব বেশি হাইলি রেট করতে, এখনও যদিও তাকে নিয়ে অনেক সমালোচনা, তিনি কিন্তু ওই খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে জিততে পারেননি। আর অনেকেই ছিলেন যাদের এরকম। সো আপনি যখন একটা নির্বাচন করতে যাবেন, আমরা যতই বলি না কেন যে বিসিবি নির্বাচন আসলে রাজনীতি মুক্ত থাকবে, বিসিবি রাজনীতি মুক্ত থাকবে, আসলে এশিয়ার অঞ্চলে এটা কখনো থাকে না। নর্মাল একটু না একটু হলেও প্রভাব থাকে। সো আপনি এক্সপেক্ট করবেন যে কোনো একটা প্যানেলের একটি প্রধান হয়ে আপনি যাবেন। সেক্ষেত্রে তামিমকে যদি আপনি দেখেন, সো ঘোষণা দেওয়ার পর থেকে কিন্তু দেখা যাচ্ছে তার আশেপাশে যারা আছেন, আপনি ইশরাক আহমেদের কথা বলতে পারেন, রফিকুল ইসলামের কথা, বোরহানুল আলমের কথা বলতে পারেন, তারা কিনা প্রায় বিএনপি সমর্থিত প্রার্থী বা পরিচালক বা কাউন্সিলর হচ্ছেন। সো তিনি একটা পক্ষ তৈরি হয়েছেন। আরেকটা দাবি আছে, যেটা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুলকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বেশ নির্বাচন অংশ নেওয়ার পেছনে বেশ প্রভাব রেখেছেন, ব্যাক করছেন তাকে। অনেকেই বলছেন যে তিনি ওই এনসিপি, জামাত কিংবা সরকারের পক্ষের একটা প্রার্থী হিসেবে তিনি যাচ্ছেন। এটা একেবারে গুঞ্জন, আমাদের কাছে আসলে কোনো ভ্যালিড প্রমাণ নেই যে আমরা বলতে পারবো যে তিনি ওইভাবে যাচ্ছেন। সো এই যে যখন দুটো রাজনৈতিক বা ওই বড় প্রতিপক্ষ মুখোমুখি দাঁড়ায়, তখন আপনি এই ধরনের সিচুয়েশন দেখতে পাবেন। আর এই পরিস্থিতি তৈরি হলে যেটা হয় যে ক্রিকেটার, যেহেতু তামিম ইকবাল নিজে ক্রিকেটার, কোয়াবের নির্বাচন যখন হলো, কোয়াবটা সংগঠিত করার পেছনে তামিমের কিন্তু বেশ বড় ভূমিকা ছিল। অনেকদিন কিন্তু কোয়াবের জমজমাট নির্বাচন আমরা দেখতে পাইনি। গত 2-3 বছর ধরে আসলে তামিমকে ক্রিকেটারদের অভিভাবক রূপে নতুন ভাবে কিন্তু আমরা আবিষ্কার করলাম। সেটা কিন্তু লাস্ট কোয়াব নির্বাচনে দেখা গেছে। তামিম ইকবাল কিন্তু সেখানে নির্বাচনে অংশ নেয়নি। তামিম কিন্তু বলেছিলেন যে আপনারা জানেন কি কারণে আমি আসলে অংশ নিচ্ছি না, সেটা কিন্তু তামিম কিন্তু প্রমাণ করেছেন। আরেকটা জিনিস, আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল তারা দুজনেই সাবেক ক্রিকেটার, বাংলাদেশকে মানে ভালো মানে বাংলাদেশি ইতিহাসের অংশ। তারা যখন একে অপরের বিপক্ষে লড়বেন, এটা আসলে একটা কম্পিটিটিভ একটা তৈরি করবে। একটা জিনিস হচ্ছে নির্বাচন, আপনি এরকম জিনিস না থাকলে আসলে মজা পাওয়া যায় না। তো একটা নির্বাচন আসলে জমজমাট হইতে হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হতে হবে। যেটা আপনি বললেন যে তামিম কিন্তু লাস্ট ওই আন্তর্জাতিক ক্রিকেটটা ছেড়ে দেওয়ার পর থেকে কিন্তু ক্রিকেটারদের নিয়ে অনেক বেশি সোচ্চার ছিলেন। আপনি যদি দেখেন ডিপিএল এর সময় ক্রিকেটারদের নিয়ে অনেক কথা হলো, তিনি বিসিবিতে এসেছিলেন। পাশাপাশি এর আগে যখন বিপিএল আয়োজন করতে হবে, তখন তিনি নিজে গিয়ে ক্রিকেটারদের সাথে নিয়ে গিয়ে বললেন যে ঠিক আছে, অন্তত টাকা কমিয়ে দেন, তারপরে বিপিএলটা হোক, কারণ ক্রিকেটারদের রুটির জায়গা বা অন্যান্য জায়গা। সো তিনি কিন্তু ওই সংগঠক,
সাবেক ক্রিকেটার, এই ব্যাপারগুলো নিয়ে তিনি অনেকদিন ধরেই কাজ করছেন, তার মানে তার একটা ইন্টেনশন ছিল তিনি নির্বাচন করবেন, খুবই রাইটলি তিনি ওই মুভটা করেছেন। যেটা হচ্ছে যে ওই যে যেটা বললাম যে দুইটা প্রতিপক্ষ, এবং আপনি যখন সাবেক ক্রিকেটার, বিশেষ করে সাম্প্রতিক সময় যাদের সঙ্গে আপনি দেখেন স্ট্যাটাসগুলো কারা দিয়েছেন, তাইজুল ইসলাম, মমিনুল হক, সৌম্য সরকার, মুসাদ্দেক হোসেন সৈকত, যারা সবাই কিনা তামিম ইকবালের সঙ্গে খেলেছেন। সো আপনি তো অবশ্যই 20 বছর আগে একজন খেলে গেছেন বা 10 বছর 15 বছর আগে খেলে গেছেন, তাকে নিজে তার সঙ্গে আপনার যে সম্পর্ক থাকবে, হ্যাঁ তার সঙ্গে আপনার যে সম্পর্ক থাকবে এই 2 বছর আগে খেলে গেছে তার সাথে সম্পর্ক তো অন্যরকম থাকবে। সো আমি এইটাকে আসলে দুইটা দিক বলা যেতে পারে। অনেকেই বলছেন যে তামিম হয়তো এই ক্রিকেটারদের কাজে লাগিয়ে তার একটা প্রভাব বা বিস্তার করতে চাইছেন, কিংবা সোশ্যাল মিডিয়াতে একটা পজিটিভ ভাইব তৈরি করার চেষ্টা করছেন। একটা নির্বাচন করতে হলে আপনি অনেক কিছুই করতে পারবেন। এখন তারা একটা ওই ক্রিকেটারদেরও তামিমের প্রতি একটা দুর্বলতা থাকবে, খুবই স্বাভাবিক। তারা যদি বিপদে পড়ে তারা আসলে তামিমের কাছেই যাবে না, তারা কোনো সময়ই আমিনুল ইসলাম বুলবুলকে আসলে পাশে পায়নি। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশে তিনি অস্ট্রেলিয়ায় কাজ করেছেন, আইসিসিতে বিভিন্ন সময় কাজ করেছেন, আমিনুল ইসলাম বুলবুলকে কিন্তু পাশে পাননি। সো তামিম ইকবাল পাশে ছিলেন, এই কারণেই কিন্তু তামিমকে সাপোর্ট সব কোণাটা কিন্তু থাকাটা খুবই স্বাভাবিক। আমার কাছে মনে হয় যে ক্রিকেটাররা ওই সেন্সে আসলে করছে। আপনি হয়তো এটা আসলে আমরা হরহামেশাই দেখি না, কারণ বিসিবি নির্বাচন এত জমজমাটও হয় না, দুটা প্রতিপক্ষ থাকে না। কারণ লাস্ট কয়েকটা নির্বাচন আপনি দেখেন নাজমুল হাসান পাপন তিনি দাঁড়াতেন, তিনি জিতবেন সবাই জানতেন। ওই পরবর্তী যে দুইটা কারা আসলে কাউন্সিলর হবেন, বাকি কমিটিগুলোতে এটা আসলে সো এই কারণে আপনি ওই ক্রিকেটারদের এই ব্যাপারগুলো আপনি দেখেননি, কাউকে সমর্থন দেওয়া কিংবা এই ব্যাপারগুলো। সো এটা আসলে আমার কাছে খুব বেশি নেগেটিভলি দেখার আসলে কিছু নেই। জিনিসটা হচ্ছে তারা তো আসলে নির্বাচনে প্রভাব রাখতে পারবেন না। আপনি বলুন যে তারা আসলে ভোট তো দিতে পারবেন, তারা নিজেরা তো ভোট দিতে পারবেন না। সো আপনি আসলে কি প্রভাব রাখবেন? সো আপনি আপনার বড় ভাইয়ের জন্য আপনি ক্যাম্পেইন করতে পারেন, এটা খুব নরমাল ব্যাপার আমার কাছে মনে হয়। না, আর আমাদের ক্রিকেটাররা বিভিন্ন সময় রাজনৈতিক নির্বাচনেও ক্যাম্পেইন করেছেন। হ্যাঁ, বড় ভাই তামিমের কথা বলেন, সরি আপনি মাশরাফি নির্বাচনের কথা বলেন, সাকিবের। সো এটা তো আসলে নরমাল। রানী, মুসাদ্দেক, নাসির হোসেন এরা প্রত্যেকেই কিন্তু নির্বাচনের সাকিবের ক্যাম্পেইন করেছে, মাশরাফি ক্যাম্পেইন। তখন যদি এটা নিয়ে প্রশ্ন না থাকে, আজকেও আসলে ক্যাম্পেইন আমার আসলে এই ব্যাপারটা এরকমই মনে হয়। আচ্ছা, আমরা একটু ডিপে যাই বিসিবি নির্বাচনটা নিয়ে। আজকে কিন্তু একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগে যেটা ছিল 177 জনের, হ্যাঁ সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, 192 জনে কিন্তু চলে গেছে। সেখানে আসলে বাড়লো কারা কারা, এটা যদি সেটা হচ্ছে যে ওই যে 15টা ক্লাব নিয়ে কিন্তু একটা বেশ দ্বন্দ্ব ছিল, আলোচনা চলছিল, মালিকানা ব্যাপার ছিল, বেশ কিছু ব্যাপার ছিল, দুদক পর্যবেক্ষণে রেখেছিল। সেই কারণে কিন্তু তাদেরকে ওই সাইড করে রাখা হয়েছিল। প্রাথমিক যে খসড়া যে তালিকাটা দেওয়া হতো সাইড করে রাখা হয়েছিল। তাদের বলা হচ্ছিল যে যেহেতু দুদকের একটা পর্যবেক্ষণের ভিতরে তারা আছে, সেই কারণে তাদেরকে আমরা রাখছি না। এবং তবে স্পেশালি এটা আলোচনায় কিন্তু এসেছিল, সেখানে ইফতেখার আহমেদ মিঠুন নামটা ছিল না, যিনি আসলে বিসিবির আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ডের তিনি মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন, আমাদের গণমাধ্যমের কিন্তু খুবই মানে জনপ্রিয় ব্যক্তিত্ব বলা যেতে পারে, খুব ক্লোজলি ব্যাপারটা ছিল। তিনি সাবেক পরিচালক। যে জিনিসটা হচ্ছে যে ওই 15টা ক্লাবের একটা ক্লাব ছিল ভাইকিংস ক্রিকেট একাডেমি, যেটার কাউন্সিলর হয়েছেন ইফতেখার রহমান মিটু, এবং সেটা ছিল না। সেখানে আর একটা ক্লাব ছিল, তামিম ইকবালের ক্লাব ছিল গুলশান ক্রিকেট ক্লাব। আমরা যেমন গতবার ডিপিএলে দেখছি, ঢাকা প্রিমিয়ার লিগ দেখেছি, গুলশান খেলেছে, সেটার প্রায় 1-1.5 কোটি টাকা, পুরো টাকাটা। একটা সময় কিন্তু দেখা গেছে লিটন দাস দল পাচ্ছেন না, তখন তিনি ওই জায়গাটাতে লিটনকে দল পাইয়ে দিয়েছেন। সো এই ব্যাপারটা তিনি ছিল। তার দল যেহেতু তার ক্লাব যেহেতু কাউন্সিলরশিপ পাচ্ছে না, স্বাভাবিকভাবে তিনি গতকাল এসেছিলেন, ওইখানে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছেন। যে জিনিসটা তিনি সামনে আনার চেষ্টা করেছেন যে 15টা ক্লাব যদি আপনি 20 জন ক্রিকেটার ধরেন, 300 জন ক্রিকেটার। সো আপনি যদি কি কাউন্সিলর না দেন, কাউন্সিলর কেন হয়? এখানে কিন্তু মানুষ অনেক সময় বুঝে না জিনিসটা, যে এই যে ধরুন এই যে এখান থেকে যে ইফতেখার রহমান মিঠু ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর হচ্ছেন, কেন হচ্ছেন? কারণ হচ্ছে যে এই ক্লাবটা আগামী 1 বছর যে টুর্নামেন্টগুলো খেলবে, টুর্নামেন্টের যত খরচ হবে, ক্রিকেটারদের বেতন দিতে হবে, তিনি আসলে বিয়ার করবেন, তিনি এটা বেয়ার করবেন। এই জন্য তিনি কাউন্সিলরশিপ নিচ্ছেন, ভোটার হচ্ছেন। সো আপনি যখন এই 15টা ক্লাবকে দিচ্ছেন না, 15 জন কাউন্সিলরকে যখন আপনি বাদ দিচ্ছেন, তখন কিন্তু তারা ওই টাকা এখানে ইনভেস্ট করবে না, কারণ সে তো আগামী 5 বছরে আর কোনো ভোট দিতে পারছে না, বা 4 বছর 5 বছরে ভোট দিতে পারছেন না। তখন কি হবে, এই 15টা ক্লাব বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি হবে, 30 জন ক্রিকেটার ধরে আপনি মিনিমাম 30 জন ক্রিকেটার খেলতে পারছে না। আপনি তো অন্য দলে তো আপনি 25 জন খেলাতে পারবেন না, ব্যাপারটা তো এরকম। সো 300 জন খেলতে পারবে না যখন, তখন 300টা ফ্যামিলির কিন্তু একটা বড় ইস্যু। সো তামিম ইকবাল কালকে যখন বিসিবিতে এসেছিলেন, তখন এই ব্যাপারটাই তিনি আলোকপাত করার চেষ্টা করেছেন যে আপনারা আইন ঠিক আছে, আইন তো অবশ্যই থাকবে, আইন বা অন্যান্য যে ব্যাপারগুলো থাকবে এটা থাকবে, কিন্তু আপনারা ক্রিকেটারদের দিকটা খেয়াল করবেন। অনেক কিছুই ক্রিকেট মানে আইনের বাইরে গিয়েও করতে হয়, মানে ক্রিকেটের স্বার্থ থেকে। সো আমার মনে হয় যে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তামিমের ওই ব্যাপারটাকে তারা খুব ভালোভাবে মাথায় নিয়েছে, এবং যেটা পারফেক্টলি যেটা আজকে ওই 15টা ক্লাবের কাউন্সিলরশিপ ফিরিয়ে দেওয়া হয়েছে, এবং
সেখানে ইফতেখার রহমান মিঠুও কাউন্সিলরশিপ ফিরে পেয়েছেন এবং নির্বাচন করবেন বলে ধরে নিচ্ছি আমরা আর কি। তবে এক্ষেত্রে আসলে কারা আসলে লাভবান হচ্ছেন, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই ব্যাপারে কি কোনো ধারণা পাওয়া যাচ্ছে কিনা? এইটা এখনই বলা কঠিন, কারণ ধরুন আপনি বিভাগীয় পর্যায়ে 71টা ভোট আছে, কাউন্সিলর আছে, মানে ভোট যেটা আর কি। ক্লাব পর্যায়ে মানে ক্যাটাগরি 2 হতো খুব সম্ভবত 76টা, ক্যাটাগরি 3 যেটা সেটাতে হচ্ছে যে 45টা খুব সম্ভবত। তো 10 ওই বিভাগীয় পর্যায়ে থেকে 10টা কাউন্সিলর আসবেন, 10 জন কাউন্সিলর আসবেন, ক্লাব পর্যায়ে থেকে আসবেন 12 জন কাউন্সিলর, আর ওই ক্যাটাগরি 3 থেকে আসবে হচ্ছে 1 জন, মানে 23 জন হয়ে গেল, এবং 2 জন আসবে এনএসসি থেকে। সো আপনি যদি ক্লাব পর্যায়ে চিন্তা করেন, যেহেতু তামিম ইকবালের, আপনি যখন গুলশানের কথা চিন্তা করেন, গুলশানের যে কাউন্সিলর হচ্ছেন তিনি তো তামিমকে ছাড়া কাউকে ভোট দিবেন না। আপনি ইফতেখার রহমান মিঠু আসলে কোন প্যানেলের থেকে নির্বাচন করবেন সেটাও কিন্তু এখনো বলা করেন। হ্যাঁ, আমরা গত 2 দিন তামিমের সঙ্গে তাকে দেখেছি, কিন্তু তিনি যে তামিমের প্যানেল থেকে নির্বাচন করবেন সেটাও তো আসলে বলা যাচ্ছে না, কারণ দুজনেরই সমস্যা, সেম সমস্যা ছিল, এই জন্য তারা দুজন আসলে হয়তো ওইখানে এসেছেন। আর ক্লাব ক্যাটাগরিতে কিন্তু সেখানে কিন্তু অনেক হাইলি রেটেড অনেকেই কিন্তু আছেন, থাকবেন, আরো বেশ কিছু থাকবেন, লুৎফর রহমান বাদল থাকার কথা রয়েছে। সো বেশ কিছু আমরা ধরে নিচ্ছি যে 12 জন কাউন্সিলর মানে 24 জন নির্বাচন করবেন। এই 76 জন কাউন্সিলের ভিতরে 24 জন নির্বাচনে অংশ নেবেন। এখন জিনিসটা হচ্ছে এই 24 জনের ভিতরে কারা আসলে তামিম প্যানেলের আর কারা আমিনুল ইসলাম বুলবুল প্যানেলের, সেটা আসলে জানতে হবে। সো এইটা আমি যদি খালি চোখে দেখি, আমার কাছে মনে হয় যে তামিম একটু বেনিফিটেড হতে পারেন, কারণ তামিমের যদি 1-2টা ক্লাব, পরিচিত ক্লাব এখানে ছিল, নিজেরও ক্লাব ছিল। আপনি মিঠু যদি বাই চান্স তামিম ইকবালের প্যানেল থেকে নির্বাচন করে, সেক্ষেত্রে তো একটু অ্যাডভান্টেজ পেতে পারে, কিন্তু এটা আসলে বলা কঠিন, কারণ আমরা জানি না যে আসলে কোন ক্লাবটা, কারা আসলে কোন প্যানেল সমর্থিত, সেটা এখন আসলে বলা কঠিন। আপাতত ধরে নেওয়া যায় যে এইটা হওয়াতে বা এই 15টা ক্লাব কাউন্সিলরশিপ ফিরে পাওয়াতে যে জিনিসটা হচ্ছে, আপনি খালি চোখে দেখে বুঝতে পারবেন যে একটা সমঝোতার পর্যায়ে এসেছে। ওই অভিযোগ পাল্টা অভিযোগের জায়গাটা একটু কেটে যাবে বলে আমার কাছে মনে হয়, এবং ফেয়ার একটা জায়গাতে হয়তো আসতে পেরেছে মানে এই দুটো প্যানেলই আর। তবে এখন কিন্তু তামিম ইকবাল বা এই ক্লাব ক্যাটাগরির জায়গার যারা ছিলেন, যারা আসলে প্রশ্ন তুলেছেন প্রাথমিক ভোটার তালিকাটা নিয়ে, তারা এখনো পর্যন্ত কিন্তু কথা বলেনি কিছু। তারা যদি পরবর্তীতে কথা বলেন তাহলে আসলে বুঝতে পারা যাবে যে এই ভোটার তালিকাটাতে তারা আসলে সন্তুষ্ট কিনা। হ্যাঁ, এটা একটা ভালো। ধরেন আমিনুল ইসলাম বুলবুলের পক্ষ থেকেও যদি বলা হয়, তারাও যদি কথা বলেন, তারাও হয়তো বা জানাবেন তাদের মতামত, এটা কি তাদের বিপক্ষে গিয়েছে কিনা, তাদের অনেকটা কথাবার্তার উপরে নির্ভর করছে আসলে। ওইটা আসলে বোঝা যাবে, যদিও চেঞ্জ এখন তো চেঞ্জ করা সুযোগ না, কারণ যদি চূড়ান্ত তালিকা। তো আপনি ওই কালকে ধরুন, আজকে বা কালকে তামিম ইকবাল কি বলছেন, বা ওই প্যানেল ভুক্ত যারা আছেন তারা কি বলছেন, বা আমিনুল ইসলাম বুলবুল প্যানেল ভুক্ত যারা আছেন তারা কি বলছেন, সেটার উপর আপনি বুঝতে পারবেন যে আসলে এই 15টা ক্লাবকে ফেরানো আসলে কাদের পক্ষে গেল, সেটা হয়তো ওই ব্যাপারটা আসলে বোঝা যাবে। তবে যেটাই হোক, আমরা আসলে নির্বাচনের আমেজটা যদি শুরু হয়ে গেছে, কাউন্সিলর তালিকা চূড়ান্ত হয়ে গেছে, মনোনয়নগুলো দেওয়া শুরু করলে কারা কারা আসলে মনোনয়ন নিচ্ছেন, ওই জায়গায় আরো বেশি আমরা স্পষ্ট একটা ধারণা পাবো আসলে বিসিবি নির্বাচনটা কোন দিকে যাচ্ছে। তখন কিন্তু একটা আপনি আইডিয়া পাবেন যে কারা তামিমের পক্ষে নির্বাচন করছে, আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচন করছে। সো বেশ কিছু নাম কিন্তু ইতিমধ্যে জানা গেছে যে কারা কারা করতে পারেন, কিন্তু সেটা তো আসলে আমরা আসলে পাবলিকলি এখনই আসলে বলতে পারছি না। তবে ধারণা করছি যে এবার একটা বেশ এখনই শেষ না, মানে এই যে আমেজ শুরু হয়েছে কিংবা হচ্ছে পাল্টা অভিযোগ এই ব্যাপারগুলো এখনই শেষ হবে না, কারণ এই 6 তারিখ পর্যন্ত আরও অনেক ইস্যু আছে যেগুলো সামনে আসতে পারে, ঘটতে পারে। কারণ 28 তারিখে খুব সম্ভবত ওই চিঠির কার্যকারিতা নিয়ে একটা যে রিট ছিল মহামান্য হাইকোর্টের, ওইটারও একটা শুনানি আছে 28 তারিখে। ওইটার পর আবার কি মানে কোন দিকে মোড় নেয় সেটাও কিন্তু আসলে দেখার বিষয় আছে। তবে আমরা আপাতত চাইবো যে যত ফেয়ার একটা ইলেকশন হওয়া যায়। আপনি আমিনুল ইসলাম বুলবুলের কথা বলবেন, তামিম ইকবালের কথা বলুন, দুজনই সাবেক অধিনায়ক, দুজনই বাংলাদেশের হয়ে খেলেছেন। আমি নিশ্চিত যে দুজনই তারা ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে চাইবেন। এখন দেখা যাক, আসলে ভোটের মাঠ তো আসলে আপনি আমি কেউ ভোট দিব না, কাউন্সিলররা যাকে পছন্দ করবেন, যাকে ভালো মনে করবেন তাকে আসলে। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ভোটের ক্ষেত্রে কিন্তু শেষ কথা বলে কিছু নেই। না, অবশ্যই মানে শেষ কথা বলতে কিছু নেই। এমন আপনার মানে আপনি যদি ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে কিংবা হচ্ছে জাতীয় পর্যায়ে নির্বাচনে খেয়াল করেন, জাতীয় পর্যায়ে এটার প্রভাব একটু কম, কিন্তু আপনি ইউনিয়ন পর্যায়ে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে ভোটের আগের রাতে অনেক সময় একটা হাওয়া বদল হয়, অনেক কিছু হয়। আমরাও বিসিবি নির্বাচন নিয়ে আমাদেরও কিন্তু অনেকের লাস্ট ডাকসু নির্বাচনেও আপনি এরকম আপনি কল্পনাই করতে পারেন অনেক কিছু হয়ে যেতে পারে। সো ওইটা আসলে অপেক্ষা করতে হবে। মানে এখনো কেবল মাত্র আজকে 26 তারিখ, আমরা হয়তো ওই 4-5 তারিখে গিয়ে একটা হাওয়াটা আসলে বোঝা যাবে আসলে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, তখন হয়তো আমরা আসলে একটু আন্দাজ করতে পারবো, বলতে পারবো আসলে সবাইকে। ধন্যবাদ মোমিনুল আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ক্রিকেট ফ্রেন্ডলি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আমার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।